ইরানের গোয়েন্দা প্রধান হত্যার জেরে ইসরায়েলের বড় হামলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিব ও হাইফায়। ইউনুস তারেক বৈঠকে রাজনীতিতে নতুন টানাপোড়েন, যৌথ বিবৃতিতে নাখোশ কয়েকটি দল, যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। আগামী মাসেই গুম বিষয়ক আইন করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। উদ্যোগের প্রশংসা জাতিসংঘ প্রতিনিধি দলের। ট্রাইব্যুনালের সামনে ফের ককটেল বিস্ফোরণ, হাসিনা কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। অদৃশ্য চাপে ঝুলে আছে ডাকসু নির্বাচন, প্রশাসনিক ব্যর্থতাকে দুষছেন সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুরে 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর। চতুর্থ দিনে গড়ালো ইরান এবং ইসরায়েলের সংঘাত। রোববার মধ্যরাতে ফের তেল আবিব সহ কয়েকটি শহরে হামলা শুরু করে ইরান। সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাত। এতে ইসরায়েলে প্রাণ গেছে আরও 8 জনের, আহত হয়েছেন শতাধিক। এখন পর্যন্ত 4 দিনে মোট 22 ইসরায়েলির প্রাণহানি দেখল দেশটি। অন্যদিকে তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা। তবে যুদ্ধবিরতির জন্য আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। একদিকে ইসরায়েলের আধিপত্যের যুদ্ধ, অন্যদিকে ইরানের অস্তিত্বের লড়াই। নাছোড়বান্দা দুই পক্ষই, ফলে চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল উত্তেজনা। রোববার মধ্যরাতে ফের ইরানের হামলা, একবার দুবার নয়, সকাল পর্যন্ত মোট 5 দফা। এতে লণ্ডভণ্ড মধ্য ও উত্তর ইসরায়েল, ভেঙে পড়া ভবন ও পুড়ে যাওয়া অবকাঠামো, যেন গাজার দীর্ঘদিনের চিত্র উঠে এসেছে জায়নবাদী রাষ্ট্রে। হাসপাতালে ভিড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে জায়নবাদীরা। প্রতিদিনই হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। টানা 4 দিনে বহুবার ব্যর্থ শক্তিশালী আয়রন ডোম, আর এতে ধ্বংসযজ্ঞের যে নজির সৃষ্টি হয়েছে ইসরায়েলে, তাতে মুখ থুবড়ে পড়েছে প্রতিরক্ষার দীর্ঘ অহম। গাজা যুদ্ধে মধ্যস্থতায় কয়েকবার সফলতার মুখ দেখেছে কাতার ও ওমান। 4 দিন হামলা পাল্টা হামলার পর এগিয়ে আসে দেশ দুটো। ইরানকে দেয়া হয় আলোচনার প্রস্তাব, তবে সেটি নাকচ করে দেয় তেহরান। সাফ জানিয়ে দেয়, ইসরায়েল হামলা না থামালে হবে না কোনো বৈঠক। বরং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে আরো কঠোর জবাবের প্রতিশ্রুতি দেন ইরানি প্রেসিডেন্ট। আমরা কোনোভাবেই চাই না যুদ্ধ দীর্ঘ হোক, তবে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, এমন সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলকে আগে থামতে হবে, না হলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ছিল ইসরায়েলের কাছে, তবে তার উপর হামলা আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ তথ্য অস্বীকার করেছে নেতানিয়াহু, বরং তার মতে ইরানের ক্ষমতার পালাবদলই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। অবশ্যই এটি একটি পরিণতি হতে পারে। ইরানের নাগরিকরা নিজেদের এই মৌলবাদী শাসন চায় না। 46 বছর ধরে তারা স্বাধীনতা চাচ্ছে। আমার ধারণা এটি বাস্তবায়নে বর্তমানে উপযুক্ত সুযোগ আছে। এদিকে ইসরায়েলের প্রতিরোধে তেহরানে বেড়েছে মৃতের সংখ্যা। তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। 2022 সালে অন্যতম ক্ষমতাবান জেনারেল হোসেন তায়েবের স্থলাভিষিক্ত হন তিনি। জানা যায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন কাজেমি। সোমবার ইরানের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনার প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তার বরাতে রয়টার্স এই খবর দিয়েছে।
তাদের মধ্যে একজন এই বিষয়ে ট্রাম্পের ওই সময়ের প্রতিক্রিয়া তুলে ধরেন রয়টার্সের কাছে। একজন কর্মকর্তা বলেছেন, খামেনিকে হত্যা করার সুযোগ ছিল ইসরায়েলের। সে সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ভালো ধারণা নয়। তারা বলছেন, গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে কথোপকথন হয়েছিল। কয়েক দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে ইসরায়েলের একাধিক অঞ্চল। উত্তর মধ্যাঞ্চল এবং উপকূলীয় শহরে গুড়িয়ে গেছে বহু বাড়িঘর, সামরিক এবং বেসামরিক স্থাপনা। ঘটেছে প্রাণহানিও। তবে এমন পরিস্থিতিতেও হুঙ্কার দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম, বাতিয়াম শহরের হামলাস্থলগুলো যেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের প্রতিরূপ। আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি মিডিয়ার তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের দিকে কয়েক দফায় ১৫০ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তেল আবিবের প্রতিরক্ষা বলয় ভেদ করে যা গুড়িয়ে দিয়েছে বহু ভবন ও সামরিক বেসামরিক স্থাপনা। উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বাহিনী। বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারপাশে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি মরদেহগুলো উদ্ধারের। অন্যান্য বাহিনীও আমাদের সহায়তা করছে। তবে এমন ধ্বংসযজ্ঞ দেখেও এতটুকু টলেননি জায়নবাদী নেতানিয়াহু। বাংকারে মুখ লুকিয়ে একের পর এক দিয়ে যাচ্ছেন হুঙ্কার। ইসরায়েলের মানুষ এখন বুঝছে ইরানের হাতে ক্ষেপণাস্ত্র থাকলে তারা কি করতে পারে। এরকম আরো ২০,০০০ ক্ষেপণাস্ত্র ছুড়লে কি পরিণতি হবে আমাদের? এর কঠোর মূল্য চোকাতে হবে তেহরানকে। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় হাইফার তেল শোধনাগার কমপ্লেক্সের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন। মধ্যাঞ্চলের রেহভোতে ধসে পড়ে বাণিজ্যিক ভবন, ঘটে প্রাণহানিও। বড় ক্ষয়ক্ষতি দেখে উপকূলীয় শহরগুলো। শিশুসহ এখানে অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। অবস্থা এমন যে অনেকে আপনজনের সাথে যোগাযোগেরও সুযোগ পাচ্ছেন না। তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত স্থাপনা ও আগাম সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারছে জায়নবাদী রাষ্ট্রটি। প্রস্তুত করেছে জনগণকেও। দেশটি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ২০ থেকে ২৫ মিনিট আগেই ফোনে সতর্কবার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। আশ্রয় নিচ্ছেন সুরক্ষিত স্থানে। মিলা খন্দকার, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। নির্বাচনী তারিখ নিয়ে যৌথ বিবৃতিতে সরকারের উপর নাখোশ বিএনপি বাদে অন্যান্য দলগুলো। তবে এসবের যৌক্তিক কোনো কারণ দেখছে না বিএনপি। নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর অবিশ্বাসের ঘোর যেন কাটছেই না। যদিও জাতীয় ঐক্য ধরে রাখতে দফায় দফায় সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচনী তারিখ ইস্যুতে দলগুলোর মধ্যে নতুন করে দেখা দিয়েছে টানাপোড়েন। শুধু বিএনপির সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দেয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা একটি দল নিয়েই দেশ চালাবেন, সরকার চালাবেন, নির্বাচন করবেন? একদিকে ঝুঁকে পড়লেন। জনগণ মনে করে যে উনি ওনার নিরপেক্ষতা খণ্ড করেছেন। অন্যদের সাথে আলোচনা করে তারপরে এটা ঘোষণা করা যেত। হ্যাঁ, ওখানে একটা প্রেস ব্রিফিং হতে পারতো যে এই আলোচনা হয়েছে। তবে আমরা এই বিষয়ে পরবর্তীতে দেশে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ডিসিশন জানাব। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের তারিখ নিয়ে নজিরবিহীন যৌথ বিবৃতির ব্যাখ্যা দিতে হবে সরকারকে। আরও যারা যারা অংশী আছেন তাদেরকে সাথে নিয়ে যৌথভাবে বা একসাথে সিদ্ধান্ত নেওয়া যেত। সরকারের অভিজ্ঞতার অভাব বলবো না কি বলবো তা আমি জানি না, সেটার অভাবে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের কারণ দেখছে না বিএনপি, বরং নির্বাচনের তারিখ ইস্যুতে
নিজেদের অবস্থান থেকে সরে আসার কথা বলছে দলটি। প্রধান উপদেষ্টা তিনিও কম্প্রোমাইজ করেছেন দেশের সাথে, আমরাও কম্প্রোমাইজ করেছি দেশের সাথে, কারণ রাজনীতিতে একটা আর্ট আছে। তাই এটা বলা হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এটা দেশের স্বার্থকে সামনে রেখেই সেটা করতে হয়, মানুষের স্বার্থকে সামনে রেখে, একটা বৃহত্তর স্বার্থে সামনে রেখে এটা করতে হয়, আমরা করেছি। বিএনপির এই নেতার বিশ্বাস, যে কোনো সংকটময় মুহূর্তে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখবে রাজনৈতিক দলগুলো। আমি তো মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার এই নির্বাচন সম্পর্কিত সময়সূচির সাথে তাদেরই দৃষ্টিভঙ্গির সামঞ্জস্যতা আছে, এখানে বৈপরীত্য তো দেখি না। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক গণতন্ত্রে উত্তরণে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, যেসব সংস্কার বাকি থাকবে সেগুলো হবে নির্বাচনের পর। সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। তো সেই কাজটা হয়েছে। এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি সেখানে আরও বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সংবাদ সম্মেলনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন। এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটেন। এছাড়াও শিক্ষার মান উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান ব্রিটিশ হাই কমিশনার। বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যে কথাই বলুক না কেন, মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেও এখনো অনেক চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছে জাতিসংঘের গুম কমিশনের বাংলাদেশে সফররত প্রতিনিধি দলটি। সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকীর সাথে বৈঠকে একথা চ্যানেল 24-কে জানান ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোস্কা। তিনি বলেন, এই সংকট কাটানোর সব থেকে সহজ এবং দ্রুত উপায় হচ্ছে গুমের শিকার পরিবারগুলোর কথা শোনা। সুষ্ঠু তদন্তের উপরও জোর দেন তিনি। ওয়ার্কিং গ্রুপের অন্য সদস্য আনা লোরেনা ডেলগাদেলো পেরেস বলেন, মূলত ভুক্তভোগীদের রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তারা। পররাষ্ট্র সচিব ছাড়াও গুম কমিশনের সদস্য, আইন শৃঙ্খলা বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এছাড়া নীতি বিষয়ক আলোচনায় অংশ নেবে প্রতিনিধি দল। We have different meetings with victims, with families, with NGOs, and with different people from the government. We see that there are still a lot of challenges of different matters, and we're here to talk with different actors about those challenges and the best ways to address those challenges by also considering the voices of the families. আগামী মাসের মধ্যেই গুম বিষয়ক আইন করবে সরকার। সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, গুম বিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল, যা প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হবে। এ সময় তিনি বলেন, গুম বিষয়ক আইন প্রণয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘ প্রতিনিধি দল। তদন্ত কমিশন করেছি, সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। শিক্ষার্থীদের জোর দাবি থাকা সত্ত্বেও অদৃশ্য চাপে 10 মাস ধরে ঝুলে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদগুলোর মধ্যে এ নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ।
দুঃখিত, ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলছে এ নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। তবে ছাত্র সংসদ নিয়ে নির্বাচন অনিশ্চয়তার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। জুম্মাতুল বিদার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের 9 দফার একটি দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু। যদিও 10 মাস পেরিয়ে কেবলই আলোচনায় ডাকসু নির্বাচন। বৈঠক, সেমিনার, স্মারকলিপি থেকে শুরু করে হুঁশিয়ারি বার্তা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ সংগঠনগুলোর। তাই প্রশ্ন ছিল, কোথায় আটকে ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যার মধ্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে, তারা এখনও ডাকসুর সন্ধান করতে পারছে না। তাদের কাছে ডাকসু হচ্ছে হেলির ধূমকেতুর মতো। শিক্ষার্থীরা বলছেন 10 মাসে 2 খুনের ঘটনায় বিচারহীনতা উস্কে দিচ্ছে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি। তাই প্রশাসনিক ব্যর্থতায় পেছাচ্ছে ডাকসু ভোট। আগের ঘটনার বিচার না হওয়া কিন্তু পরবর্তী ঘটার প্রেক্ষাপট তৈরি করতেছে। আবার হচ্ছে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ক্যাম্পাসগুলিতে ফিরে আসার চেষ্টা করছে। প্রশাসনিক এই ব্যর্থতাগুলির কারণে কিন্তু ডাকসুটা বারবার পিছাচ্ছে। দফায় দফায় আলোচনা ও সব পক্ষের দাবি চলমান। তবু অজানা কারণে নাকি অদৃশ্য চাপ, কেন ডাকসু নির্বাচন আয়োজন করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন? বুঝতে পারছি না যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডাকসু হিসেবে ব্যর্থ হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটি সুন্দর পরিবেশ এতদিন ছিল এবং সহাবস্থানের যে রাজনীতি, একই সাথে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় কার্যক্রমগুলো পরিচালিত হওয়া, এই যে সবকিছু মিলে কিন্তু ডাকসু কার্যক্রম করা খুবই সম্ভব এবং স্বাভাবিক। অভিযোগ আছে ডাকসু ঘিরে ছাত্রদলের সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস প্রশ্নেও তৈরি হয়েছে অনাস্থা। তবুও শিক্ষার্থীদের কল্যাণে সর্বজন গৃহীত ও সব অংশীজনের মতামতের ভিত্তিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ডাকসু নির্বাচনটি হলে আমরা মনে করি পরবর্তীতে ডাকসু নিয়ে আর কখনো কারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমরা চাই ডাকসু নিয়মিত হোক। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু ভোট নির্বাচন কমিশন গঠনে প্রাথমিকভাবে 3 শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সহ তালিকায় আছেন ডক্টর এস.এম. শামীম রেজা ও ডক্টর কাজী মারুফুল ইসলাম। অর্থাৎ ফের বেঁধে দেয়া সময়ে হচ্ছে না ডাকসু নির্বাচন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম দুপুর 1টার খবরে। এবারের ঈদ উল আজহায় ঈদ যাত্রায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছেন। সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনায় 427 জন নিহত এবং 1194 জন আহত হন, যার বেশিরভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সংগঠনটি জানায়, গত ঈদ উল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা 22.65% বেড়েছে, যাতে প্রাণহানি 16.07 আর আহতের সংখ্যা বেড়েছে 55.11%। এই সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালক সহ দুর্ঘটনার 9টি কারণ তুলে ধরেন তারা। এছাড়াও ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ এবং ঈদের আগেই 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরা হয়। আপু, এখন কিছু খাওয়াও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। হবিগঞ্জের নবীগঞ্জে বাসে এক কলেজ ছাত্রীকে সম্মিলিত ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয়রা। জানা যায়, রোববার ঢাকার সায়দাবাদ থেকে বাসে করে বানিয়াচং বাড়িতে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় নামতে পারেননি তিনি। পরে ওই দিন রাত 10:30টায় শেরপুর বাস টার্মিনাল থেকে মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে ওঠেন তিনি। আউশকান্দি এলাকায় সব যাত্রী নেমে গেলে ভুক্তভোগীকে একা পেয়ে ধর্ষণ করে চালক ও তার সহযোগী। এক পর্যায়ে চিৎকারে স্থানীয়রা এসে চালক সাব্বিরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
পালিয়ে যায় সহযোগী। পরীক্ষা নিরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন আরও 8 জন। পুলিশ জানায় সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল পূরবী পরিবহনের একটি বাস। রশিদনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। এদিকে কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। সময় হলো আরও একটা বিরতি নেওয়ার, ফিরছে একটু পর।